হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, অর্থাৎ ডাব্লিউবিসিএস এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভ। এখানে আমরা মূলত ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস রিলেটেড যে টপিকগুলো সাবজেক্টগুলো চ্যাপ্টার ওয়াইজ টপিক ধরে ধরে আলোচনা করছিলাম এবং আমরা ডেডিকেটেডলি সিভিল সার্ভিসের মতো করেই কিন্তু তার বিভিন্ন দিক অ্যানালিসিস করি। আজকে আমরা তারই পরবর্তী ক্লাস অর্থাৎ আর্ট অ্যান্ড কালচারের যে সিরিজ চলছিল পার্টিকুলারলি এখানে স্কাল্পচার পোর্শনটা অর্থাৎ ভাস্কর্য জায়গাটা আমরা পড়াশোনা করছিলাম এবং মৌর্য পরবর্তী যুগের যে ভাস্কর্য শিলালিপি বা ভাস্কর্য শৈল্প ভারতবর্ষে কীভাবে ডেভেলপড হলো তার চর্চা করছিলাম এবং সেই নিরিখেই আজকের পরবর্তী টপিক এখানে আলোচনা করব, সেটা হচ্ছে গুপ্ত যুগ বা পরবর্তী গুপ্ত যুগের আনুষঙ্গিক অংশগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে স্কাল্পচার ভারতবর্ষে কি করে এই আর্ট অ্যান্ড কালচারটা ডেভেলপ হচ্ছে। আজকে গুপ্ত যুগের ভাস্কর্য বা তৎসংলগ্ন সময়কালের ভাস্কর্য নিয়ে আমরা গল্প করব। চলো প্রথমেই আমরা গুপ্ত যুগের স্কাল্পচারে ডাইরেক্ট ঢুকে যাই। গুপ্ত যুগের স্কাল্পচারকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব এই গুপ্ত যুগের স্কাল্পচার মূলত তার স্বভাব চরিত্রটার জন্য বিখ্যাত। সেই স্কাল্পচারগুলো সফট টাইপের, যে খোদাই করা যে মূর্তিগুলো স্থাপন করা সেই সময় তৈরি করা হচ্ছিল সেগুলো হিউম্যান ফর্মের ছিল। এই খোদাই করা ডেপিকশনগুলো হিউম্যান, এমনকি সেই যে মূর্তিগুলোকে খোদাই করা হলো তৈরি করা হলো সেইগুলোও কিন্তু আগের যে স্কাল্পচারের স্ট্রাকচার যে ধরন ছিল তার থেকে অনেক বেশি করে সূক্ষ্ম, পরিপূর্ণ ছিল, রিফাইন্ড ছিল এবং প্রশান্ত শান্তি বিস্তার করত। আমরা জানি যে গুপ্ত যুগ ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের নিরিখে সোনাই মোড়া যুগ ছিল, স্বর্ণযুগ বলে। যে সাম্রাজ্য যে শাসনকালে দেশ রাষ্ট্র শাসক এবং শাসিত প্রত্যেকেই শান্তিতে রয়েছে সেখানে মূর্তিগুলোই বা তার বিরূপ যে প্রক্রিয়া গঠন সেটা আলাদা হয় কি করে? সুতরাং হবে না। একই রকমভাবেই সেখানে কিন্তু প্রশান্তি তার করছে, একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ এই মূর্তিগুলোর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, স্কাল্পচারগুলোর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ফিগার্স আর রেন্ডার্ড উইথ কাম ট্র্যাঙ্কুইল এক্সপ্রেশন, একটা শান্ত স্বভাবের একটা আভ্যন্তরীণ ইনার পিস সেখানে রয়েছে। ইনার পিস যে আভ্যন্তরীণ শান্তি যা আমাদেরকে উত্তীর্ণত করে দেয় কোনো আধ্যাত্মিকতার দিকে, অর্থাৎ সেন্স অফ ডিভাইনিটি অ্যান্ড ইনার পিস সেই ফিগারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছিল। দিস ওয়ার্কস ব্লেন্ড রিয়ালিস্টিক ফিচার্স উইথ আ আইডিয়ালাইজড স্পিরিচুয়াল বিউটি, অর্থাৎ যা এই যুগের কাজকর্মগুলো হয়েছিল স্থাপত্য ভাস্কর্যতে এগুলো মূলত যেমন বাস্তবিক ছিল, রিয়ালিস্টিক অ্যাপ্রোচ ছিল, তেমনই তার মধ্যে কিন্তু আধ্যাত্মিকতার ছোঁয়া বা ইনার পিস, ইনার স্পন্টেনিয়াসনেস সবই কিন্তু বিদ্যমান ছিল। আরও যদি আমরা দেখি এই পার্টিকুলার মূর্তিগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে যদি পুঙ্খানুপুঙ্খ এই গুপ্ত যুগের স্কাল্পচারগুলোকে একটু নজরে আনি তাহলে দেখতে পাবো এই পার্টিকুলার স্কাল্পচারগুলোর মধ্যে একটা নির্দিষ্ট ইমেজারি তৈরি করা হয়েছিল, একটি নির্দিষ্ট গঠনিক চেহারা দেওয়া হয়েছিল, অর্থাৎ জেস্চার ছিল, একটা ইমাজিনারি ছিল এবং সেই ইমাজিনারিটা ছিল মূলত ধর্মের নিরিখে, রিলিজিয়াস ইমাজিনারি, রিলিজিয়াস ডেপিকশন, রিলিজিয়াস জেস্চার আমরা সেই নিরিখে দেখতে পাই। আমরা কি দেখতে পাই স্যার? আমরা দেখতে পাই দ্য স্কাল্পচার্স ফ্রিকোয়েন্টলি পোর্ট্রে রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল সাবজেক্টস, ধার্মিক এবং আধ্যাত্মিক যে বিষয়বস্তুগুলো সেইগুলোই কিন্তু বারবার করে উঠে আসছে। ড্রন ফ্রম হিন্দুইজম, ড্রন ফ্রম বুদ্ধিজম অ্যান্ড ড্রন ফ্রম জৈনিজম, অর্থাৎ সেই যুগে তিনটে ধর্মের যে সহাবস্থান, মূলত হিন্দুত্ববাদ বা হিন্দু ধর্মের যে গাথা রয়েছে তার সঙ্গে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের যে মূল আধ্যাত্মিক চেতনার যে স্তর সেইগুলোকে কিন্তু আর্ট অ্যান্ড কালচারের মধ্যে দেখা যাচ্ছে। সিম্বলিক হ্যান্ড জেস্চার,
হাতের বেশ কিছু মুদ্রা দেখা যাচ্ছে। প্রণাম বা আসন যারা যোগব্যায়াম করো তারা জানো যে বেশ কিছু মুদ্রা হয়, বসার, দাঁড়ানোর, হাতের মুভমেন্টের যে জেস্চার, পশ্চার, মুদ্রা যাকে বলা হয় সেইগুলো কিন্তু বেশ সিম্বলিক ছিল। known as mudras play a vital role in conveying specific message। এক একটা মুদ্রার যে এক এক রকম মানে আছে সেই মানেগুলো কিন্তু খুব সুনির্দিষ্ট ছিল। such as reverence, serenity, enlightenment through the depiction of deities and enlightened beings। অর্থাৎ প্রতিটি যে যে শিল্পকলা সেই সময় তৈরি করা হচ্ছে সেখানে প্রতীকী যে হাতের অঙ্গভঙ্গিমা সেইগুলো কিন্তু যেমন নির্দিষ্ট বিষয়বস্তুকে প্রত্যায়িত করছে, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যে যে ইমেজ উঠে এসছে এর মাধ্যমে সেখানে কিন্তু দেখা যাচ্ছে হিন্দু দেবদেবতা যেমন থাকছে বা বিভিন্ন ধর্মের যারা মুনি ঋষি রয়েছেন তাদের যে মূল বক্তব্য, তাদের যে মূল বার্তা, তাদের যে বিশ্বাস, আশ্বাস, সেই আচার আচরণগুলোই কিন্তু কোথাও না কোথাও প্রস্ফুটিত হচ্ছে এই সিম্বলিক মুদ্রার মারফত। আরও যদি একটু দেখি তাহলে দেখতে পাবো এই পার্টিকুলার এই যে মুদ্রা, এই যে পার্টিকুলার যে প্রশান্ত একটা স্নিগ্ধতা, সেটা যে যে স্কাল্পচারগুলোর মধ্যে দেখতে পাচ্ছি গুপ্ত যুগে, তার মধ্যে উল্লেখযোগ্য স্যার এক্সাম্পলগুলো কি আছে। ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড এক্সাম্পলস, সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তযুগের যদি এই স্কাল্পচারের এক্সাম্পল চাওয়া হয় তোমার কাছে, তাহলে মনে রাখবে সিটেড বুদ্ধা, বুদ্ধের এই পদ্মাসনে বসে থাকার যে মূর্তিটা, যেটা সারনাথ থেকে উদ্ধার করা গেছে, যেখানে তিনি ধ্যানরত হয়ে রয়েছেন, যেখানে সেরেন ফেস রয়েছে, স্নিগ্ধ মুখ রয়েছে, প্রশান্ত মুখ, পাওয়ারফুল্লি এক্সপ্রেস পিস। তিনি শান্ত, স্নিগ্ধ এবং তার যে মূল বক্তব্য যে আধ্যাত্মিক চেতনা বিস্তার করো, এই আধ্যাত্মিকতার মূল ছোঁয়াই কিন্তু পাওয়া যাচ্ছে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ গৌতম বুদ্ধের এই পদ্মাসনে বসনরত ধ্যানমগ্ন এই মূর্তিটার দ্বারা। আদার সিগনিফিক্যান্ট ওয়ার্ক অলসো দেয়ার, অন্যান্য মূর্তিগুলোও কিন্তু সেই একই রকমভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুপ্তযুগের স্কাল্পচারকে আরও প্রস্ফুটিত করার জন্য। যেমন হিন্দুত্ববাদী যে দেবদেবতাগুলোকে আমরা পুজো আচ্ছা করে থাকি, সেই ডেইটিস লাইক বিষ্ণু, শিবা, দুর্গা, তাদের ইলাস্ট্রেশনগুলোও কিন্তু খুবই উচ্চমানের ছিল এবং তার মধ্যেও যে ডিভোশনাল অ্যাচিভমেন্ট রয়েছে সেগুলোও কিন্তু খুব ভালো রকমভাবে এই সময়ের স্কাল্পচারে প্রস্ফুটিত হয়েছিল। ঠিক আছে, হিন্দু ইমাজিনারি কীভাবে ডেভেলপড হচ্ছে এই সময় যদি আমরা একটু দেখি, তাকেই দেখো। আমরা নারায়ণের মূর্তি দেখে থাকি, যে নারায়ণ, যে বিষ্ণু, জগৎ সংসার নাকি হিন্দু মাইথোলজি অনুযায়ী তিনিই সমস্ত সৃষ্টির মূল স্রষ্টা। তিনি যে ধ্যানে বসেন এবং তার পায়ে যে মা লক্ষ্মী থাকেন নারায়ণের পায়ে, তারা দুজন মিলে যে জগৎ সংসার সৃষ্টি রচনা করছেন, তার সঙ্গে সমস্ত দেবদেবী যে তাদের সঙ্গে যোদ্ধা হিসাবে সারা পৃথিবীকে রক্ষা করছে, সেই গল্পই দেখো পুঙ্খানুপুঙ্খ। আন্ডার গুপ্তা প্যাট্রোনেজ, গুপ্ত রাজবংশের সেই শাসনাকালে ব্রাহ্মণিক্যাল ট্র্যাডিশন, যেহেতু ব্রাহ্মণ্যবাদের ধীরে ধীরে উত্থান হচ্ছে, সংস্কৃত ভাষার আবার পুনরুত্থান হচ্ছে সেই সময়, এই ব্রাহ্মণিক্যাল ট্র্যাডিশন ফ্লাওয়ারিস্ট, ব্রাহ্মণ্যবাদের জন্ম হচ্ছে সেই সময়, তারও প্রতিচ্ছবি কিন্তু দেখতে পাই সেই আর্ট অ্যান্ড কালচারের মাধ্যমে। অ্যান্ড দ্য পিরিয়ড শো দ্য whispered creation of images of Vishnu, Shiva and other Hindu gods। ঠিক বিষ্ণুর মতো করে এই সময়তেও বেশ কিছু অন্যান্য দেবদেবীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা, বিষ্ণু কিংবা শিব কিংবা অন্যান্য হিন্দু দেবদেবীর। This era marked as the first major phase in Indian art when such religious iconography became established and prevalent। গুপ্ত যুগই সেই সময়কার গুরুত্বপূর্ণ যুগ যেখানে ভারতবর্ষে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে এই পার্টিকুলার ধার্মিকতা কিন্তু ইনজেক্ট হচ্ছে। অর্থাৎ ধার্মিক দিক যেভাবে পুঙ্খানুপুঙ্খ এই সময় তাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আর্ট অ্যান্ড কালচার বা শিল্পকলার মধ্যে, সেটা কিন্তু এর আগের যুগগুলোতে আমরা দেখতে পাইনি তথাকথিতভাবে। হ্যাঁ, হয়নি কি, হয়েছে, বেশ কিছু বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের প্রচার হয়েছে কুষাণ যুগে, আমরা তার আগের ক্লাসগুলোতে দেখেছি, মৌর্য যুগে দেখেছি। তো সেখানে কোথাও না কোথাও শাসনতন্ত্রের নিদর্শন থাকছে, যেমন অশোকের স্তম্ভ,
কিংবা যে যে ষাঁড়ের স্তম্ভ আমরা দেখেছিলাম আগের ক্লাসগুলোতে, সেইগুলো কিন্তু সেখানে শাসনতন্ত্রের একটা নিরীক্ষণও ছিল। একটি বৈদেশিক যে শক্তি আসছিল, ইন্দো গ্রিক রোমান যে কালচারের মিশ্রণ হচ্ছিল, সেইগুলোরও কিন্তু দেখেছিলাম, আন্তঃসাংস্কৃতিক লেনদেন দেখেছিলাম। কিন্তু এইখানটায় আমরা মূলত দেখতে পাচ্ছি দেশীয় সংস্কৃতি, দেশীয় বিশ্বাস, ধর্ম আশ্বাস, ধর্মাচরণ বা তার মধ্যে নিজেরা নিজেদেরকে নিয়েই যে স্নিগ্ধতা উপলব্ধি করছি সেইগুলো। এবার ততদিনে কিন্তু বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম সমস্ত কিছু ব্লেন্ড হয়ে গিয়ে নিজস্ব ধার্মিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু উত্থিত হয়ে গেছে। এটা তারই পরিচয়, এই যুগের মূল বৈশিষ্ট্য আর্ট অ্যান্ড কালচারের। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, যেহেতু দেশীয় কথা উচ্চারণ করলাম, তুমি যদি গান্ধার আর্ট অ্যান্ড কালচার আগের ক্লাসগুলো করে থাকো, তাহলে দেখবে ওখানে কিন্তু বলা হচ্ছিল মূলত গ্রিস যে আর্ট অ্যান্ড কালচার ছিল, গ্রিক আর্ট অ্যান্ড কালচার, তার বড়সড় প্রভাব ছিল সেইখানে। মথুরা আর্ট অ্যান্ড কালচারে কিন্তু অনেকটা ইন্ডিয়ান যে অ্যাপ্রোচ সেটা কিন্তু বেশি হয়ে যায়। এবার যেহেতু দেশীয় আর্ট অ্যান্ড কালচারে বলছিলাম গুপ্ত যুগেও রয়েছে, ন্যাচারালি মথুরা আর্ট ফর্মের বেশ কিছু ইনফ্লুয়েন্স আমরা এই গুপ্ত যুগেও দেখতে পাবো। তো গুপ্ত যুগে মথুরা আর্ট স্কুল, তার মথুরা যে ঘরানা, তার প্রভাব কীরকমভাবে ছিল? গুপ্তা স্কাল্পচার ওয়াজ গ্রেটলি শেপড বাই দ্য মথুরা স্কুল অফ আর্ট। গুপ্ত যুগে যা যা চিত্রকলা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু মথুরা আর্ট অফ স্কুলের থেকে বেশ ভারী রকমভাবে প্রভাবিত। This influence is evident in the smooth, naturalistic treatment of the figures, especially those with religious theme. বিশেষ করে যে ধার্মিক যে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছিল, যে স্নিগ্ধতা এসছিল, সেইগুলো কিন্তু কোথাও না কোথাও মথুরা ঘরানাকে আরেকটু বেশি করে এস্টাবলিশ করে দেয়। The sculptures of Buddha, Vishnu, and other divine figures from this period stand as a remarkable example of this artistic synthesis. বৌদ্ধদেব কিংবা হিন্দু ধর্মের বেশ কিছু দেবদেবতার তার যে স্নিগ্ধতা, তার যে রূপ, তার যে প্রতিকৃতি এই সময় ভাস্কর্যে উঠে আসছে, এইগুলোই কিন্তু এই মথুরা আর্ট অ্যান্ড কালচারের যে আরেকটা আপডেট ভার্সান, তাকে আমরা কিন্তু নিঃসন্দেহে বলতেই পারি। গুপ্ত যুগ, তার আর্ট অ্যান্ড কালচারের গল্প বলতে গেলে তারই ঠিক গায়ে লাগা শেষের দিকের যে শাসনতন্ত্র চলছে উত্তর ভারতে, মূলত উত্তর ভারত বলতে উত্তর পূর্ব ভারত বলা যেতে পারে, মূলত সেটা হচ্ছে পালদের সময়কার গল্প। অর্থাৎ আমরা গুপ্ত এবং তৎসংলগ্ন যে শাসনকালে গুপ্তা যুগের যে স্কাল্পচার স্কুল, যে আর্ট ফর্ম, সেটা যদি বুঝতে হয় তাহলে তার তৎসংলগ্ন রাজনৈতিক শাসন ব্যবস্থার অন্তর্গত অন্যান্য অঞ্চলের যে যে আলাদা ঘরানাগুলো প্যারালালি তৈরি হচ্ছে সেই গল্প জানতে হবে। এবং সেই মধ্যে তার মধ্যে পাল যুগের ঘরানা এটা জানা খুব দরকার। চলো তো আমরা এবার পড়ে নেব পাল যুগের স্কাল্পচার ডেভেলপমেন্টের গল্প। পালদের সময়কে যে যে পার্টিকুলার শাসনতন্ত্র এস্টাবলিশ হচ্ছে সেটা মূলত 730 থেকে 1110 এই পার্টিকুলার এডির মধ্যে। এই সময় পাল সাম্রাজ্য মূলত উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তার ক্ষমতা বিস্তার হচ্ছে। 11th and 12th সেঞ্চুরির সময় পাল যুগের যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো মোটামুটি কিন্তু নিজেদের একটা আলাদা কি বলবো পরিচয় তৈরি করে ফেলেছে। এবং শেষের দিকে অর্থাৎ 1200 শতকের দিকে দেখা যাবে যখন এই এই এলাকায় বিশেষ করে পূর্ব ভারত, বাংলা কিংবা বিহার অঞ্চলে যখন পার্টিকুলার যে তুর্কি আক্রমণ হচ্ছে, ইসলামিক যে আক্রমণ হচ্ছে, সেইটা কিন্তু কোথাও না কোথাও এই এই যে ঘরানা তার সমাবতন টেনে নিয়ে আসছে। কি হবে স্যার? দেখি। The origin of Pal sculpture can be traced back to the latter phase of Gupta artistic tradition. গুপ্ত যুগের ভাস্কর্য শিলালিপির যে যে নিদর্শন আমরা দেখেছিলাম বা দেখলাম, সেইটাই কিন্তু কোথাও না কোথাও তার ট্র্যাডিশনটাকে টেনে নিয়ে বয়ে নিয়ে আসছিল। সেটা হচ্ছে পাল যুগের এই স্কাল্পচার বা পাল যুগের ভাস্কর্য শিলালিপি। ডিউরিং দ্য রেইন অফ পাল ডাইনেস্টি ইন বিহার অ্যান্ড বেঙ্গল, বাংলা বিহারে পালদের শাসনাকালে মূলত 730 থেকে 1110
এই সময়ের মধ্যে আর্টিস্টিক অ্যাক্টিভিটি ফ্লাওয়ারিশ সিগনিফিক্যান্টলি, শিল্পকলা বেশ ডেভেলপড হয়ে গেছে। পালরা মূলত এই অঞ্চলে তাদের নিজেদের ক্ষমতা বিস্তার করে ফেলেছে, রাজা মোটামুটি সেটেলড, শাসনতন্ত্র সেটেলড, এইবার কিন্তু শিল্পকলার চর্চা বাড়ছে। Over the time, though the Pala style gradually diverged from its Gupta roots, evolving into a distinct artistic form. সময়ের কালে কালে গুপ্ত যুগের যে ট্র্যাডিশন, গুপ্ত যুগের যে বৈশিষ্ট্য ছিল, যেগুলো বহন করছিল ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে পাল যুগের শিল্পীরা, সেগুলো সময়ের তালে কিন্তু তারা সেই ঘরানা থেকে একটু মুক্ত হয়ে যায় এবং তারা নিজস্ব আর্ট ফর্ম, স্টাইলাইজেশন পাল্টে ফেলেন তারা তাদের ভাস্কর্য চর্চার মাধ্যমে। দিস ট্রান্সফরমেশন ওয়াজ লার্জলি দ্য রেজাল্ট অফ ব্লেন্ডিং ক্লাসিক্যাল এলিমেন্টস উইথ দ্য লোকাল আর্টিস্টিক টেন্ডেন্সিস অফ বেঙ্গল। বাংলার যে লোকগাথা রয়েছে, বাংলার যে লোকাচার রয়েছে, বাংলার যে লোকাল ট্র্যাডিশনস রয়েছে, সেইগুলোর সঙ্গে ব্লেন্ড হয়ে সেগুলো এতটাই ইনফ্লুয়েন্স করে দেয় যে পাল যুগের ভাস্কর্য শিল্প সেটা কিন্তু কোথাও না কোথাও বাংলার যে সংস্কৃতি তাকে প্রভাবিত করে অন্য রকমভাবে গুপ্ত যুগের যে আর্ট ভাস্কর্য শিল্প ছিল তার থেকে বেরিয়ে নতুন এক ঘরানার সৃষ্টি করে দেয়। ঠিক দেখো, যে বিষ্ণুর স্কাল্পচার আমরা দেখে থাকি গুপ্ত যুগে, তার থেকে ভিন্ন ঘরানা নিয়ে চলছে এই বাংলার প্রভাবিত পাল যুগের ভাস্কর্য শিল্প। In its latter stages, the style emphasized rich vegetal motif and ornamentation, অলঙ্করণ, নিখুঁত শৈল্প, জাঁকজমকপূর্ণ যে যে ভাস্কর্য শিল্প চর্চা, তার উত্থান পরবর্তী পাল যুগের এই ভাস্কর্য শিল্পে দেখতে পায়, যেখানে পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্ম নিপুণ কাজকর্ম আরো বেশি করে চর্চা হচ্ছে। Facial features in the sculptures became sharper and more angular. আগের দিকের যে গুপ্ত যুগে আমরা ভাস্কর্য শিল্পগুলো দেখছিলাম, সেখানে যেমন একটা একটা স্নিগ্ধতা ছিল, শান্ত প্রশান্ত মনস্থিতি উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছিল, সেটাই কিন্তু এখন আরো সুনিপুণ হচ্ছে এবং আরো বেশি ফোকাসড, আরো বেশি তীক্ষ্ণ হচ্ছে, আরো বেশি হাতের কাজের যে 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 নিখুঁত যে নৈপুণতা সেগুলো কিন্তু বাড়ছে। By the 11th and 12th centuries, many Pal sculptures had become rather formulaic and repetitive in their design. ছাঁচ টাইপের ভাস্কর্য শিল্প চর্চা হয়ে যাচ্ছে এর মাধ্যমে। ছাঁচের ঠাকুর যাকে বলা হয়, ছাঁচ একই রকম শেপ, একই রকম ফর্মুলাটিক যে স্ট্রাকচার, সেটা উত্থান হয়ে যাচ্ছে। These works were crafted to endure harsh weather conditions. যেহেতু পরিবেশ ক্লাইমেটিক চেঞ্জেস আসছে, তুমি দেখবে কোনো শিল্পী যখন কোনো মূর্তি বানায় তার মধ্যে যথেষ্ট মেধা, তার শৈল্পিক যে 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 ক্রাইসিস থাকে, আর্টিস্টিক ক্রাইসিস যাকে বলা হয়, যে আমি একজন আর্টিস্ট, আমি আমার মতো করে ভেতরে যাকে আমি জারণ করছি তাকেই আমি পোট্রে করছি, সেটা অভিনয় হোক, সেটা কোনো ছবি আঁকা হোক, কোনো মূর্তি বানানো হোক, কি কোনো বিল্ডিং বানানো হোক, একজন শিল্পী কোনো সিনেমা বানানো হোক, কোনো গান রচনা করা হোক, গান গাওয়া হোক, নাচ করা হোক, হোয়াট এভার, যে কোনো আর্ট অ্যান্ড কালচারের ফর্ম যেগুলো হয়, সেখানে হয়তো একজন শিল্পী তার তার যে ভিতরের যে ক্রাইসিস, ভিতরের যে সব ইমেজ, ভিতরের যে কল্পনা থেকে যে যে ইমাজিনারিগুলো আসে, সেগুলো তো তিনি বাস্তবায়িত করার চেষ্টা করেন, তার মূল বক্তব্য তো এটা চেষ্টা করেন বাস্তবায়িত করার। সেইটা কথা না কিন্তু ওয়েদারের সঙ্গে খুব কানেক্টেড, কারণ ওয়েদারে যদি ঠিক টাইমে বৃষ্টি না হয়, ঠিক টাইমে যদি সূর্য না ওঠে, তাহলে কি হবে, মূর্তিগুলো ঠিকঠাক করে তৈরি করা যাবে না। তো ক্লাইমেটিক যদি সমস্যা হয় তাহলে অনেক সময় অনেক রকম চেঞ্জেস আসতে পারে। সেই কারণেই একটা ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট চলে আসছে, যেখানে মূলত ক্রাফটেড টু এন্ডিয়ার হার্শ ওয়েদার কন্ডিশনের জন্য সেখানে এই শিল্পটা অনেকটা মেকানিজমের মধ্যে পড়ে যাচ্ছে। ইমেজেস অফ ডেইটিস were meticulously carved from fine-grained black stones to enhance their durability. অর্থাৎ যেহেতু ওয়েদার খারাপ থাকছে, সেই জন্য
যে আগে নরম শিলাগুলোকে দিয়ে পাথর কেটে কেটে ভাস্কর্য তৈরি করা হতো, সেইগুলোকে এখন পাল্টে একদম সরাসরি সূক্ষ্ম গ্রেইনড ব্ল্যাক স্টোনের ওপর খোদাই করে করে সেই মূর্তিগুলো তৈরি করা হচ্ছে। তবে বেশিরভাগ মূর্তি কিন্তু পরের দিকে ব্ল্যাক স্টোনের ওপর করা হয়েছে, অর্থাৎ আগ্নেয় শিলার ওপর করা হয়েছে, যেখানে মানে যার কাঠিন্য বেশি। টেরাকোটা প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন পাল আর্ট। পার্লের যে ভাস্কর্য ছিল সেখানে টেরাকোটার কারুকার্য একটা অন্যতম মাত্রা নিয়ে যায় পাল যুগের ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে। টেরাকোটার কাজ যদি ছট করে বলা দেওয়া হয়, কোথায় দেখতে পাও তোমরা? তুমি দেখবে কৃষ্ণনগরের মাটির মূর্তি, কিংবা বাঁকুড়ার মাটির মূর্তি, কিংবা বাঁকুড়ার যে আটচালা মন্দিরগুলো রয়েছে, কানলার মন্দির রয়েছে, এরকম সারা বাংলা জুড়ে আটচালা, চারচালা, দোচালা এরকম টুকরো টাকরা প্রচুর মন্দির দেখতে পাওয়া যায় বাংলার আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। সেইটাই কিন্তু ডেভেলপ হচ্ছে এবং সিগনিফিক্যান্ট রোল প্লে করছে এই পাল যুগে। টেরাকোটা প্যানেলস অ্যান্ড প্লাক্স ওয়ার ওয়াইডলি ইউজ টু embellish ওয়াল সারফেস। অর্থাৎ টেরাকোটার যে স্ট্রাকচার, টেরাকোটার যে দেয়াল কাটার ভূমিকা, টেরাকোটার মারফতে যে দেয়ালের ওপরের যে পৃষ্ঠতল, সেখান থেকে যে অলংকার, টেরাকোটার জন্য যে প্যানেল সিস্টেম, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাখছে পাল যুগে। ওয়ান অফ দ্য হলমার্কস অফ পাল স্কুল ইজ দ্য বাংলা রূপ, characterized by sloping or curved contours inspired by the bamboo roofs of traditional Bengali huts. চিরাচরিতভাবে বাংলাতে জিওগ্রাফিক্যালি যে এলিমেন্টসগুলো অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ বাঁশ খড় দিয়ে যে কুটির বাড়ির স্টাইল ছিল আগেকার দিনের গ্রাম বাংলাতে, সেটাই কিন্তু পাকাপোক্তভাবে উঠে আসছে এই পার্টিকুলার টেরাকোটা স্টাইলটা, যেখানে ঢালু কার্ভড, ছোটবেলায় তখন ছবি আঁকতে তখন একটা কার্ভড কুটির বাড়ির তুমি স্টাইল করতে, যেখানে একটা ঘর দরজা থাকবে, সিঁড়ি থাকবে, জানলা থাকবে, এই যে কার্ভড হাত থাকবে। মূলত বাঁশ দিয়ে তৈরি খড়ের যে চালা হতো আগেকার দিনে গ্রাম বাংলার বাড়িগুলোতে, সেখানে যাতে বৃষ্টির জল না ধরে থাকে সহজেই, কারণ বৃষ্টির জল ধরে থাকলে কি হবে, ওই বিচুলি নষ্ট হয়ে যাবে। এই যে কার্ভ স্ট্রাকচার, ঠিক আছে, সেইটাই কিন্তু কোথাও না কোথাও এই পার্টিকুলার কনভার্ট হয়ে যাচ্ছে এখানকার টেরাকোটা স্টাইলের মধ্যে। অর্থাৎ গ্রাম বাংলার যে দৈনন্দিন জীবনের লোকাচার, জীবনযাপনের যে সংস্কৃতি, সেই ধারা মিশ্রিত হয়ে যাচ্ছে পাল যুগের শিল্পকলার মধ্যে। আর কি দেখতে পাই? দ্য পালাস হু ওয়ার ডিভোট বুদ্ধিস্ট, যারা বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিলেন, তাদের মধ্যে জেনারেসলি প্যাট্রোনাইজড মেজর লার্নিং সেন্টার্স লাইক নালন্দা অ্যান্ড বিক্রমশিলা। আমরা জানি পাল যুগে দুখানা ইউনিভার্সিটি খুব নামডাক বেড়ে গেছিল এবং নতুন করে তাদের নামডাক আরও একবার উপরে উঠে গেছিল, যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তো সেইখানে তো মূলত যে ধর্মাচরণের বেসিসের ওপর শিক্ষা দীক্ষা জ্ঞানার্জন আধ্যাত্মিক চেতনার যে উন্মোচন হচ্ছিল, সেগুলো তো মূলত বৌদ্ধ ধর্মের ওপর ডিপেন্ড করে। তারা যারা পাল যুগে বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ করে অনুরাগী ছিলেন, তারা তাদের আর্ট অ্যান্ড কালচার চর্চা করার মূল কেন্দ্রস্থল ছিল কিন্তু এই নালন্দা এবং বিক্রমশিলা। দ্য মনাস্ট্রিজ অ্যান্ড স্তূপাস associated with these institutions offered ample opportunities for sculptors to channel their artistic vision, often fueled by religious devotion. অর্থাৎ এইখানে বসবাস করার জন্য, শিক্ষা দীক্ষা পাওয়ার জন্য, এখান থেকে যে যে মনাস্ট্রি কালচার ছিল, যে বৌদ্ধ মনাস্ট্রি, যে বৌদ্ধ স্তূপাসগুলো ছিল, তার দ্বারাও বেশ কিছুভাবে কিন্তু অনুপ্রাণিত বা প্রভোক্ট হয়েছিল এই বাংলার তৎকালীন সময়কার ভাস্কর্য শিল্প। আর্ট ইন দিস এরা অ্যাচিভড এ রিমার্কেবল লেভেল অফ টেকনিক্যাল মাস্টারি। টেকনিক্যাল বা শৈল্পিক গুণাবলী কিন্তু এই সময় আরো নিদর্শন পাচ্ছে। The Pala sculptures are recognized for their slender, elegant figures, intricate jewelries, highly stylized decorative pattern. আমরা যদি পার্টিকুলার এই পাল যুগের আর্ট অ্যান্ড কালচারগুলোকে দেখার চেষ্টা করি,
দেখবে সেখানে অর্নামেন্টেশনের বেশ বড়সড় ভূমিকা রয়েছে, নিখুঁত কারুকার্যের বসে থাকছে। সেখানে দেবদেবীরা যে ইমাজিনারি ছিলাম যে একদম সোনায় রাঙা দেবদেবী হবে, এই সোনায় রাঙা সোনায় মোড়া, তার যে আঁচল, তার যে পোশাক আশাক, তার যে অলংকার, তার যে নিদর্শন, পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে খুঁটিয়ে মাথার মুকুট থেকে শুরু করে সমস্ত কিছু, হাতের পশ্চার কিংবা তার বিভিন্ন রকম যে অঙ্গভঙ্গিমা, সমস্ত মাইথোলজি এবং আর্ট অ্যান্ড কালচার পুরোটা মিলেমিশে গিয়ে এখন নিখুঁত নিপুণত্বের দিকে চলে গেছিল, যেটা একটা অন্য মাত্রা দিয়ে দেয় এই বাংলার পাল যুগের আর্ট অ্যান্ড কালচারকে, বা বিশেষ করে স্কাল্পচারকে। স্কাল্পচার প্রডিউসড ইন বিহার, যেটুকু বিহারে স্কাল্পচার হয়েছে ওই পাল যুগের সময়, কারণ বাংলা এবং বিহার নিয়েই তো মূলত পালদের শাসনতন্ত্র চলছিল, তো বাংলার তো প্রভাব বেশ ভালোভাবে পাচ্ছি। বিহারে যেটা পাওয়া গেছে টিপিক্যালি অ্যাপিয়ার মোর রোবাস্ট অ্যান্ড সলিড ইন দ্য proportion of their limbs compared of their those form বেঙ্গল। বিহারের ভাস্কর্য সাধারণত বাংলা ভাস্কর্যের তুলনায় কিন্তু অঙ্গ বা প্রত্যঙ্গের যে যে ভঙ্গিমা, যে মুদ্রা স্টাইল, এগুলো আরেকটু দৃঢ়, আরেকটু টাফ ছিল, যেখানে পালদের যে 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 কি বলবো রাফ অ্যান্ড টাফ শাসনতন্ত্রের যে মূল কশেরুকা, সেটা তার ছাপ কিন্তু পাওয়া যাচ্ছে। বাংলায় অনেক লোক সংস্কৃতির প্রভাব পাওয়া যায়, সাধারণ মানুষের ছাপ পাওয়া যাচ্ছে, কিন্তু বিহারে শাসনতন্ত্রের রাজার যে একটা হয় না, একটা কারিশমা থাকে, সেটা বেশি করে পাওয়া যাচ্ছে। দ্য পালা ডাইনেস্টি মেইনটেন ক্লোজ কালচারাল টাইস উইথ জাভা। পালদের সময় যেহেতু ভারতবর্ষের সঙ্গে জাভা সংস্কৃতির বেশ লেনদেন হয়, অ্যান্ড দিস কানেকশন ইজ রিফ্লেক্ট টু হিন্দু জাভানিজ কালচার্স। স্বাভাবিকভাবে সেই সময় হিন্দু এবং জাভাতে যে পার্টিকুলার সংস্কৃতির লেনদেন হয়, ধার্মিক সাংস্কৃতিক যে লেনদেন হয়, সেই সময় বিশ্বাস আশ্বাস কালচারের যে মিশ্রণ হয়, সেটা তারই প্রতিচ্ছবি পালদের যুগেও পাওয়া যাচ্ছে, কারণ পালদের যুগে জাভার সঙ্গে বেশ ভালো রকম সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ ইন আর্টিস্টিক ট্র্যাডিশনস অফ নেপাল, নেপালের সঙ্গেও তার বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। ইভেন কাশ্মীর, ইভেন বার্মা, ইভেন থাইল্যান্ডের যে আর্টিস্টিক অ্যাপ্রোচ, যে স্পিরিচুয়াল অ্যাপ্রোচ, যে কালচারাল অ্যাপ্রোচ, সেই সবই কিন্তু কোথাও না কোথাও ব্লেন্ড হয়ে যাচ্ছে এই পালদের আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। আমরা যদি যে তত্ত্বগুলো দেখলাম যে বিহার এবং বাংলাতে পালদের সময়কার ভাস্কর্যের বেশ কিছু স্পেসিফিক পার্থক্য ছিল বা কম্পারিজন ছিল, তাহলে বিহার ভার্সেস বেঙ্গলকে যদি আমরা রাখি পালদের কালচারের রেফারেন্সে, তাহলে কি কি দেখতে পাবো ক্যারেক্টারিস্টিকলি যে ফিচার্সগুলো, সেগুলো হচ্ছে: এক, দেখতে পাবো আর্টিস্টিক ইনফ্লুয়েন্স, গুপ্ত ট্র্যাডিশন দুজনেই কিন্তু বহন করছে, কারণ মূলত পালদের যুগের স্কাল্পচার কিন্তু বাংলা অঞ্চল এবং বিহার অঞ্চলে যে ভাস্কর্যগুলো হচ্ছে সবই কিন্তু গুপ্ত যুগের ট্র্যাডিশনকে প্রথম দিকে বহন করছে। দ্বিতীয়ত, ফিগার প্রপোর্শন, এটা বিহারে মূলত সলিড ছিল, রক সলিড ছিল এবং রোবাস্ট টাইপের ছিল, ওয়্যারএস ইন বেঙ্গলে সেটা নরম প্রকৃতির, শান্ত প্রকৃতির, এলিগেন্ট স্নিগ্ধ টাইপের ছিল, স্লেন্ডার টাইপের ছিল। মেটেরিয়ালিস্টিক অ্যাপ্রোচ কি ছিল, কি কি উপাদানের দিকে পার্থক্য ছিল? বিহারে ফাইন গ্রেইনড ব্ল্যাক স্টোন ব্যবহার করা হয়, আর বাংলা অঞ্চলে কিন্তু পালদের সময় ভাস্কর্য তৈরি করা হচ্ছে টেরাকোটার কালচার। ঠিক আছে। ডিজাইন ফর্মুলেটিভ অ্যান্ড রিপিটেটিভ, বিহারে হয়েছে কি একদম ছাঁচের টাইপের মূর্তি তৈরি করা হয়েছে, বাংলায় কিন্তু সেটা ওই যে আটচালা ফর্ম, বেঙ্গল রূপ, সেটা তৈরি করা হয়েছে। প্যাট্রোনেজ পার্টিকুলার বুদ্ধিস্ট মোনাস্ট্রিসের দ্বারা বেশ প্রভাবিত হয়েছিল, বাংলাতেও যে হয়নি তাও নয়, বাংলাতেও হয়েছিল, বাট বাংলার লোকাল ইনফ্লুয়েন্স ছিল বেশি। স্টাইলের দিক থেকে দুটোই কিন্তু নিজস্ব গুণাবলী, নিজস্ব স্টাইলকে বেশ ভালো করে ধরে রেখে দিয়েছিল। বিহারের পার্টিকুলার আর্ট অ্যান্ড কালচারের যে ঘরানা ছিল সেই সময় স্কাল্পচারের দিকে, তার চূড়ান্ত নিদর্শন উদাহরণ না দিতে পারলেও বাংলার আর্ট অ্যান্ড কালচারের নিদর্শন কিন্তু চূড়ান্তভাবে দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে গঙ্গার মূর্তি, দেবী গঙ্গার মূর্তি। দেবী গঙ্গার মূর্তি দেখো, যে মূর্তি উদ্ধার হয়েছে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিকদের দ্বারা, এবং সেই মূর্তি যদি তোমরা যদি তাকেই দেখো, কি দেখবে? আ বিউটিফুল এক্সাম্পল অফ পাল ক্রাফটম্যানশিপ। পালদের সময় ভাস্কর্য শিল্প এতটাই নিদারুণ, সূক্ষ্ম এবং সুনিপুণ হয়েছিল, তার সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে গঙ্গা দেবীর আর যে আবক্ষ একটা কি বলবো ভাস্কর্য। স্কাল্পচার অফ রিভার গডেস,
গঙ্গা ডিসকভার্ড অ্যাট মহানাদ ইন ওয়েস্ট বেঙ্গল। মহানাদ পশ্চিমবঙ্গে এটা পাওয়া যাচ্ছে। শি স্ট্যান্ডেড গ্রেসফুলি আপন আ লোটাস বিনিথ। এর পুরো মূর্তি দেখা যায় তাহলে দেখা যাবে এই মা গঙ্গার যে মূর্তিটা সেটা একটা পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে, তার একটা বেস লাইন হচ্ছে পদ্ম, এবং তার তলায় সেখানে রয়েছে কল্পতরু ট্রি, কল্পতরু গাছ রয়েছে। হোল্ডিং আ ওয়াটার ভেসেল সিম্বলাইজিং অ্যাবান্ডান্স, একটা জলের পাত্র রয়েছে, জল দিচ্ছে। আর স্কার্ফ ড্র্যাপস এলিগেন্ট ওভার হার আর্মস, তার হাতের ওপর দিয়ে আঁচল সুন্দর করে জড়িয়ে রয়েছে। রিচলি অ্যাডর্নড উইথ জুয়েলারি while wearing a long garment that reaches her ankle. সুন্দর একটি শাড়ি পরিধান করা এক দেবী তিনি রয়েছেন, তার সারা শরীরে যেমন অলঙ্কারে তিনি স্নিগ্ধ সৌন্দর্য, তার 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 যে তার যে অরা, তার যে গরিমা, তার যে স্নিগ্ধতা সেটা যেমন প্রস্ফুটিত হচ্ছে, তেমনভাবেই দিচ্ছেন তার সন্তানদের জন্য। সেটাও কিন্তু তার যে আধ্যাত্মিক চেতনা সেটাও কিন্তু সুনিপুণভাবে তৈরি করা হয়েছে। The sculpture is both expressive and executed with exceptional skill. এই ধরনের নিপুণ ভাস্কর্য শিল্প কিন্তু এই যুগে আর দুটো দেখা যায়নি। আরও অনেক কিছু হয়েছে, কিন্তু এত সুনিপুণ আধ্যাত্মিকতার সঙ্গে শিল্পকলার শৈল্পিক নিদর্শন সচরাচর আর দেখতে পাওয়া যায়নি। এটা কিন্তু বিশেষ করে গুপ্ত যুগ এবং পরবর্তী গুপ্ত যুগের যে ঘরানা পালদের সময় টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তার সঙ্গে বাংলার যে বিশ্বাস লোকাচার, তার একটা সুনিপুণ বৈশিষ্ট্য বলা যেতে পারে দেবী গঙ্গার এই ভাস্কর্য। তো আমরা আজকের ক্লাসে কি শিখলাম স্যার? আমরা আজকের ক্লাসে শিখলাম মূলত গুপ্ত যুগের ভাস্কর্য, যার মারফত আমরা দেখলাম যে গান্ধার শিল্প, মথুরা শিল্প, অমরাবতী শিল্পর পরবর্তীকালে মৌর্য পরবর্তী যুগে কীভাবে গুপ্ত যুগে যেমন সুশাসন ছিল, তেমনভাবেই করে শিল্প এবং ধর্মবিশ্বাস এবং লোকাল যে লোক সংস্কৃতি এগুলো ইনফ্লুয়েন্সড হয়ে গুপ্ত এবং পরবর্তী গুপ্ত যুগের মধ্যে পালদের সময় কীভাবে তার ভাস্কর্য শিল্পের স্থান এবং তার যে বিকাশ, তার যে নিজস্ব ঘরানাকে নিজেকে মোচড় দিয়ে ভেঙে চড়ে নেওয়া, সেগুলো দেখে নিলাম। আমরা এরম করেই প্রতিটা টপিক WBCS এর জন্য, সিভিল সার্ভিসের জন্য কিন্তু অ্যানালিসিস করি, ঠিক? তো সমস্ত নোট PDF আকারে বাংলা এবং ইংরেজি ভাষাতে তোমাদের তো দেয়াই হয়। যারা নতুন দেখছো তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে PDF আকারে নোটগুলো কিন্তু পড়ে যাচ্ছে বাবা। আর তোমরা মন দিয়ে পড়ে যাও, খাটাখাটনি তো তোমরাও করছো, তোমাদের সঙ্গে যেটুকু করার চেষ্টা করো। একসাথে পড়াশোনা করব, লড়বো এবং নিজেদের স্বপ্ন করব। মনে রাখবে যা তা রকমভাবে WBCS পড়লে কিন্তু হবে না। WBCS একটা জার্নি, সিভিল সার্ভিস একটা জার্নি। সেই নিরিখে মনে রাখবে WBCS মিনস WBCS। তাই তাকে পাওয়ার জন্য সেরকম আঙ্গিকেই দেখতে হবে, সেরকম আঙ্গিকেই পড়াশোনা করতে হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন পরের কাছে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।